এই যা, কেকটাকে যেভাবে বসাতে চাইলাম পারলামই না। তো যাই হোক, এটাকে আমার আবার তুলে ঠিক করতে হবে। এইবার আপনারা দেখে হয়তো ভাবছেন যে আমি এইভাবে কেক কেন রেডি করছি। আসলে এই কেকটা অনেকটাই দূরে যাবে, সেই কারণেই আমাকে এই ব্যবস্থাটা নিতে হলো, যাতে ডেলিভারির সময় কোনো অসুবিধা না হয়। আর ঠিক এই সমস্ত কারণের জন্যই আমার দূরের অর্ডারগুলো রেডি করতে একটু বেশি সময় চলে যায়। আমার বেশি সময় চলে গেলেও আমি কিন্তু এর জন্য কখনোই এক্সট্রা চার্জ নেই না। আর পার্ট 1-এ আমি আপনাদের বলেছিলাম যে আমি কিন্তু ফন্ডেন্টের কোনো কোর্স শিখিনি, কিন্তু এই কেকের মধ্যে একটা ফন্ডেন্টের ওয়ার্ক ছিল। ওটা কি আমি আদেও পেরেছি নাকি পারিনি? তো ফাইনালি আজ তো পার্ট 2 নিয়ে চলে এলাম। এইবার আপনারা জানতে পারবেন যে আমি ফন্ডেন্টের কাজটা কেমনভাবে করেছি। সেটা কি খুব সুন্দর হয়েছে নাকি হয়েছে একদমই বেকার, সেটা আমি আপনাদের ওপর ছেড়ে দিলাম। আপনারাই জানাবেন যে প্রথমবারের হিসাবে ফন্ডেন্টের কাজটা আমার কেমন হয়েছে। আমি জানি ফন্ডেন্টের কাজটা দেখার পর আপনাদের মধ্যে অনেকেই হয়তো বলবেন যে হ্যাঁ, ফন্ডেন্টের কাজটা তো প্রফেশনালিভাবে হয়নি। ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে একদিন। এখন তো প্রথম এখন প্রফেশনালিভাবে না হওয়াটাই স্বাভাবিক। আর কেকের মধ্যে যেই বলগুলো লাগাচ্ছি এইগুলো কিন্তু কেক দিয়েই তৈরি করেছি। আর কিভাবে তৈরি করেছি এটা যদি জানতে চান তাহলে পার্ট 3 কমেন্ট করুন। আমি যদি সেই রকম রেসপন্স পাই তাহলে ইনশাল্লাহ পার্ট 3-তে দেখিয়ে দেব। আর আলহামদুলিল্লাহ, ক্লায়েন্ট তো কেকটাকে দেখে খুবই খুশি হয়েছেন, কিন্তু তিনি যেই রেফারেন্স পিকচারটা পাঠিয়েছিলেন সেটা একটা হাইট কেক ছিল, সেই রকম হাইট এই কেকে আসেনি। তারপর ক্লায়েন্টকে বিষয়টা ভালোভাবে বোঝানো হয়েছে যে কেকের হাইট যত বেশি হবে ওয়েটটাও বাড়বে, সেক্ষেত্রে প্রাইসটাও আরও বেড়ে যাবে। এবং তিনি এতটাই ভালো যে একবার শোনা মাত্রই বিষয়টা ভালোভাবে বুঝে গিয়েছিলেন এবং জানালেন যে নেক্সট টাইম আরও বেশি ওয়েটের কেক নেবেন। সো এবার বলি যে কেকটা যার জন্য নেওয়া হয়েছিল তার সাথে দেখুন পুরো কেকটা ম্যাচ হয়ে গিয়েছিল, আর কতই না মিষ্টি লাগছে দেখুন।